প্রিয় ছাত্রছাত্রীরা, বর্তমান পরিস্থিতিতে লকডাউনের জেরে স্কুলের স্বাভাবিক পঠন পাঠনের সাথে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু বন্ধ আছে, অথচ তোমাদের পরীক্ষা আসন্ন। তাই তোমাদের জন্য আমি, তোমাদের এইচডি স্যার, ডিজিটাল প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস করেছি। আশা করি তোমাদের আগত যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কাজে লাগবে। তো এসো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিসিস কী। বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিসিস হলো প্রদত্ত নমুনার মধ্যে যে স্যাম্পেলটা দেওয়া হচ্ছে তার মধ্যে কি আছে তা অনুসন্ধান করা বা অন্বেষণ করা। ইংলিশে বলতে গেলে আমরা কি বলতে পারি, টু এক্সপ্লোর দ্য গিভেন স্যাম্পেল, তাকে আমরা অ্যানালিসিস বলছি। এই অ্যানালিসিস আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ পরিমাণগত বিশ্লেষণ, আরেকটি হলো কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ গুণগত বিশ্লেষণ। তাহলে কোনটাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বা পরিমাণগত বিশ্লেষণ বলবো, না যেখানে আয়তনমাত্রিক বিশ্লেষণ করা হয় অর্থাৎ ভলিউমেট্রিক অ্যানালিসিস, টাইট্রেশন, যেগুলো দিয়ে আমরা কি করি না পরিমাণ বের করি বা দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করি, সেগুলোই হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বা পরিমাণগত বিশ্লেষণ। তাহলে কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ গুণগত বিশ্লেষণে কি করতে হয়, না এক্ষেত্রে নমুনা বা স্যাম্পেল যেটা আছে তার মধ্যে কোন কোন মূলক, ইংলিশে রেডিক্যাল বলা হচ্ছে, তাহলে এই নমুনা বা স্যাম্পেলের মধ্যে কোন কোন মূলক বর্তমান থাকছে সেটাকে নির্ণয় করতে হয় এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসে। আর এই ক্লাসেতে আমি শুধুমাত্র এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ গুণগত বিশ্লেষণ নিয়েই আলোচনা করব। তোমাদের প্র্যাকটিক্যালে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অজৈব লবণের গুণগত বিশ্লেষণ। অর্থাৎ তোমাকে একটা ইনঅর্গ্যানিক সল্ট, অজৈব লবণ একটা দিয়ে দেওয়া হবে, সেই লবণটার মধ্যে কি কি মূলক অর্থাৎ রেডিক্যাল আছে সেটা বের করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে। তো আমরা জানি জেনারেলি সল্টের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নিক পার্টটার ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, Na+ সোডিয়াম আয়ন, আর অ্যানায়ন পার্টটার আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে ধরে নিয়েছি সালফেট আয়ন, SO4 2- আয়ন। তো এই ক্যাটায়ন পার্টটাকে, সল্টের যে ক্যাটায়ন পার্ট আছে সেই ক্যাটায়ন পার্টটাকে বলা হয় বেসিক রেডিক্যাল, আর অ্যানায়নিক যে পার্ট আছে তাকে বলা হয় অ্যাসিড রেডিক্যাল। কেন বলা হচ্ছে না, দেখো Na+ এটা কোথা থেকে আসছে, NaOH থেকে, তাই এটাকে বলা হচ্ছে বেসিক রেডিক্যাল। আর সালফেট কোথা থেকে আসছে, H2SO4 থেকে, অর্থাৎ অ্যাসিডিক পার্ট, তাইকে বলা হয় অ্যাসিডিক রেডিক্যাল। অজৈব লবণের গুণগত বিশ্লেষণের পার্ট 1-এ থাকছে অম্লমূলক অর্থাৎ অ্যাসিড রেডিক্যালগুলির শনাক্তকরণ টেস্ট। তো প্রথমে জেনে নিতে হবে যে এই অ্যাসিড রেডিক্যাল অর্থাৎ অম্লমূলকগুলি কী কী। CO3 2- কার্বনেট, SO3 2- সালফাইড, SO4 2- সালফেট, NO2- নাইট্রাইট, NO3- নাইট্রেট, S2- সালফাইড, Cl- ক্লোরাইড, Br- ব্রোমাইড, I- আয়োডাইড, CH3COO- অ্যাসিটেট, আর PO4 3- ফসফেট আয়ন ইত্যাদি। তো এই যে অ্যানায়নগুলি আছে, এই অ্যানায়নগুলিকেই বলা হচ্ছে অ্যাসিড রেডিক্যাল বা অম্লমূলক। আর এই সমস্ত অম্লমূলকগুলির শনাক্তকরণ টেস্ট আমাদের করতে হবে। তো এর মধ্যে ফসফেট, এই অ্যানায়নটি সচরাচর কিন্তু পরীক্ষায় থাকে না। এই অম্লমূলকগুলিকে আবার 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। যে সমস্ত অম্লমূলকগুলি ডাইলিউট H2SO4-এর সাথে বিক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে ডাইলিউট H2SO4 গ্রুপ। এই গ্রুপে কে কে আছে, কোন কোন অম্লমূলক আছে, কার্বনেট CO3 2-, সালফাইড SO3 2-, নাইট্রাইট NO2-,
আর সালফাইড H2-। এই গ্রুপগুলি ডাইলিউট H2SO4 গ্রুপের অন্তর্গত। অন্য একটি গ্রুপ হলো কনসেন্ট্রেটেড H2SO4 গ্রুপ, যার মধ্যে আছে Cl-, Br-, I-, NO3-, CH3COO-। তার মানে বুঝতে পারছি এই গ্রুপগুলি বা এই অম্লমূলকগুলি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাই একে কনসেন্ট্রেটেড H2SO4 গ্রুপ বলা হচ্ছে। আর একটি গ্রুপ হলো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, এর মধ্যে আছে সালফেট আয়ন, ফসফেট আয়ন, কারণ এই অম্লমূলকগুলি গাঢ় বা লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। তো এসো অজৈব লবণের গুণগত বিশ্লেষণের পার্ট 1-এ আমরা অম্লমূলকের শনাক্তকরণ পরীক্ষার জন্য কতগুলো সিম্পল ট্রিক্স আমরা শিখে নিই, যাতে করে আমরা অম্লমূলকগুলিকে খুব সহজেই 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। তো এসো সে সমস্ত সিম্পল ট্রিক্সগুলো একটু আমরা শিখে নিই। অম্লমূলকের শনাক্তকরণের ক্ষেত্রে প্রথম যে ধাপ, সেখানে কি করতে হবে? স্টক সলিউশন অর্থাৎ অরিজিনাল সলিউশন, প্রকৃত দ্রবণ স্যাম্পেলটার তৈরি করতে হবে। তো প্রথমে কি করা হয়, স্যাম্পেলটার কিছুটা পরিমাণ নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে, তার মধ্যে ডিস্টিলড ওয়াটার দিতে হবে, তারপর টেস্ট টিউবটাকে নাড়াতে হবে। এখানে মনে রাখতে হবে স্যাম্পেলের পরিমাণ যেন খুবই কম হয় এবং জলের পরিমাণটা যেন তার থেকে একটু বেশি হয়। যদি দেখা যায় যে কিছুক্ষণ নাড়ানোর পর বা ঝাঁকানোর পর পুরো ক্লিয়ার একটা সলিউশন পাওয়া গেছে, তাহলে সেটাই হলো ওই নমুনার অরিজিনাল সলিউশন। যদি দেখা যায় যে পুরোপুরি দ্রবীভূত হচ্ছে না স্যাম্পেলটা ওই ডিস্টিলড ওয়াটারের মধ্যে, তাহলে বার্নারের মধ্যে একটু পরিমাণ যদি গরম করা হয়, তাহলেও অনেক সময় গরম জলেতে ওটা দ্রবীভূত হয়ে যেতে পারে। তাহলে কি বললাম, স্যাম্পেলটাকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে সামান্য পরিমাণে তার মধ্যে ডিস্টিলড ওয়াটার দেওয়া হলো, ঠান্ডা ডিস্টিলড ওয়াটার যেটা নর্মাল কন্ডিশনে আছে। যদি দেখা যায় দ্রবীভূত হয়ে গেছে তাহলে তো কোনো ব্যাপার নেই, আর যদি দেখা যায় যে দ্রবীভূত হচ্ছে না, তখন বার্নারে উত্তপ্ত করলেও অনেক সময় ওটা ক্লিয়ার সলিউশন হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে স্যাম্পেলটি ওয়াটার সলিউবল। এখানে বলে রাখি, তোমরা একটা কাজ করতে পারো, একটা বিকারের মধ্যেও স্যাম্পেলটা নিয়ে তার মধ্যে 20 ml মতো জল নিয়ে একটা বেশি পরিমাণে স্যাম্পেল তৈরি করে নিতে পারো। তাহলে কি হবে, বারবার ধরে তোমাকে টেস্ট টিউবে স্যাম্পেলটা তৈরি করতে হবে না। ওইটাকেই আমি বলছি স্টক সলিউশন। অর্থাৎ একটা বড় বিকারের মধ্যে যদি তুমি 20 ml জল নিয়ে আরও কিছু স্যাম্পেল নিয়ে সলিউশনটা তৈরি করে নিতে পারো, অরিজিনাল সলিউশনটা, তাহলে সেখান থেকেই তুমি যে টেস্টগুলো পরবর্তী ক্ষেত্রে করবে, ওখান থেকেই নতুন করে টেস্ট টিউবে নিয়ে নিয়ে তুমি টেস্টগুলো করতে পারবে। তাহলে বারবার তোমাকে আর সলিউশনটা তৈরি করতে হবে না। ঠিক আছে? তো এইভাবে তোমরা স্টক সলিউশন ওয়াটার সলিউবলের পেয়ে গেলে। কিন্তু যদি স্যাম্পেলটা ডিস্টিলড ওয়াটারে সলিউবল না হয়, তখন কি হবে? তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, স্যাম্পেলটা নিলে তার সাথে সোডিয়াম কার্বনেট যোগ করবে। কি রেশিওতে থাকবে? 1:4 রেশিওতে। অর্থাৎ 1 ভাগ যদি স্যাম্পেল নাও, 4 ভাগ নিতে হবে সোডিয়াম কার্বনেট, তার সাথে 20 ml ডিস্টিলড ওয়াটার যুক্ত করলে, এবং পুরো এই স্যাম্পেল নেওয়া সোডিয়াম কার্বনেট এবং জল যোগ করা, এটা নিতে হবে কোথায়? একটা পোর্সেলিন একটা পাত্র, বা যেটাকে চায়না পাত্রও বলা হয় অনেক সময়, একটা দেখবে পোর্সেলিন একটা কন্টেনারের মতো আছে, বাটির মতো, ওর মধ্যে নিতে হবে। তারপরে ওটাকে বার্নারেতে তার জ্বালিয়ে দিয়ে স্ট্যান্ডের উপর রেখে উত্তপ্ত করতে হবে 5 থেকে 10 মিনিট, এবং গ্লাস রড দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট যখন ওটা উত্তপ্ত হয়ে গেল, তারপর ওটাকে নিচে নামিয়ে আনলে, এবং ওটাকে তখন ফিল্টার করতে হবে। ফিল্টার পেপার দিয়ে ওইটাকে ফিল্টার করতে হবে। তাহলে ধরো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন তুমি ওটাকে ফিল্টার পেপারে ঢাললে, নিচে ফিল্টারটা পড়ে গেল, যেটাকে তুমি একটা অন্য একটা পরিষ্কার টেস্ট টিউবের মধ্যে সংগ্রহ করলে। তাহলে এই যে ফিল্টারটা পেলে, অর্থাৎ পরিশ্রুত যে দ্রবণটা পেলে, এটাই হচ্ছে সোডিয়াম কার্বনেট এক্সট্র্যাক্ট। এটাই হলো এখন তোমার অরিজিনাল সলিউশন বা স্টক সলিউশন। কোন ক্ষেত্রে? যদি স্যাম্পেলটা ওয়াটার সলিউবল না হয়। ঠিক আছে? ওয়াটার সলিউবল না হয়, তখনই তোমাকে এইভাবে সোডিয়াম কার্বনেট এক্সট্র্যাক্ট করে অরিজিনাল সলিউশনটা বানাতে হবে, এবং এরপরে এই সলিউশনটা দিয়েই বাকি টেস্টগুলো করতে হবে।
মানে একটা, এই যে বড় একটা টেস্ট টিউবের মধ্যে তুমি নিলে, এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে অন্য টেস্ট টিউবে বাকি টেস্টগুলো পরবর্তী ক্ষেত্রে তোমাদের করতে হবে। অর্থাৎ এটাকে আমরা বলছি অরিজিনাল সলিউশন বা স্টক সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। অরিজিনাল স্যাম্পেল তৈরি হয়ে যাওয়ার পর এসো কিছু সিম্পল ট্রিক্স আমরা শিখে নিই, যাতে করে আমরা অ্যাসিড রেডিক্যালগুলিকে 10 to 20 মিনিটসের মধ্যেই আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। এসো সেগুলি দেখে নিই। তো আমরা যে অরিজিনাল সলিউশনটা পেলাম, তা সে ওয়াটার সলিউবল পার্ট থেকেই হোক বা ওয়াটার ইনসলিউবল পার্ট থেকেই হোক, সেই অরিজিনাল সলিউশনকে নিয়ে আমরা 4টি টেস্ট করব। প্রথম যে টেস্টটি করব সেটিকে বলা হচ্ছে BaCl2 টেস্ট। দ্বিতীয় টেস্টটিকে বলা হচ্ছে FeSO4 টেস্ট। 3 নম্বর টেস্টটির নাম হলো AgNO3 টেস্ট। আর 4 নম্বর যে টেস্টটি সেটির নাম হলো ডাইলিউট H2SO4 টেস্ট। প্রথমে এসো আমরা বেরিয়াম ক্লোরাইড টেস্টটি করে নিই। তো আমাদের যে অরিজিনাল সলিউশনের স্টক সলিউশনটি ছিল, সেখান থেকে আমরা একটি নতুন টেস্ট টিউবে সামান্য কিছু পরিমাণ নিয়ে তার সাথে আমরা বেরিয়াম ক্লোরাইডের সলিউশন যোগ করলাম। তো এই বেরিয়াম ক্লোরাইড সলিউশন কিন্তু ল্যাবে অ্যাভেলেবেল থাকবে, ওতে কোনো চিন্তা নেই। তো সেই বেরিয়াম ক্লোরাইড সলিউশনকে যখন আমরা অরিজিনাল সলিউশনের মধ্যে যোগ করব, যদি দেখা যায় হোয়াইট পিপিটি আসে, যদি সাদা রঙের কোনো প্রেসিপিটেট আসে, তাহলে ঠিক আছে। কি করব তারপরে? হোয়াইট প্রেসিপিটেট যে এলো, সেই হোয়াইট প্রেসিপিটেটের মধ্যে আমরা আবার কিছু পরিমাণ ডাইলিউট HCl ড্রপারের সাহায্যে অ্যাড করব। ঠিক আছে? যদি দেখা যায় যে হোয়াইট প্রেসিপিটেট অর্থাৎ পিপিটিটা এসেছিল সেটা ডিজলভ হয়ে গেল যখন আমরা ডাইলিউট HCl যোগ করলাম, তখন বুঝতে হবে ওটি সালফাইড আয়ন আছে। আর যদি পিপিটি ডিজলভ না হয় ডাইলিউট HCl যোগ করার পরেও, তখন বুঝতে হবে স্যাম্পেলের মধ্যে অ্যাসিড রেডিক্যাল হিসেবে সালফেট আয়ন বর্তমান আছে। এসো এখন আমরা ডিজিটাল প্র্যাকটিক্যাল ক্লাসরুমের সাহায্যে এই ঘটনাটি একটু বুঝে নিই। দেখো, অরিজিনাল স্যাম্পেলে যখন বেরিয়াম ক্লোরাইডের সলিউশন যোগ করা হলো, সাদা অদক্ষেপ এলো। এই সাদা অদক্ষেপে যদি আমরা এখন ডাইলিউট HCl যোগ করি, তাহলে দেখো অদক্ষেপটি ডিজলভ হয়ে যাবে। যে থকথকে অদক্ষেপটি ছিল সেটা ডিজলভ হয়ে যাচ্ছে। এরপর এসো আমরা সালফেট আয়নের টেস্টটি দেখে নিই। দেখো, টেস্ট টিউবে অরিজিনাল সলিউশন নিয়ে তার মধ্যে কিছু ড্রপ বেরিয়াম ক্লোরাইডের সলিউশন দেওয়া হলো। দেখো সাদা অদক্ষেপ দেখতে পাচ্ছ ভালোভাবে, তাই তো? তো এই সাদা অদক্ষেপের মধ্যে আমরা যদি কিছু পরিমাণ বা ফিউ ড্রপস, যদি ডাইলিউট HCl যোগ করি, তাহলে আমরা কি বলেছিলাম যে প্রেসিপিটেটটা কিন্তু ডিজলভ হবে না। যে সাদা অদক্ষেপটি আছে, দেখো ভালো করে খেয়াল করো, সেটা কিন্তু ডিজলভ হচ্ছে না, সাদা অদক্ষেপ কিন্তু নিচে থেকেই যাচ্ছে। ডাইলিউট HCl কিন্তু ডিজলভ হচ্ছে না। এটা ভালো করে খেয়াল করো, দুটোর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আর যদি দেখা যায় বেরিয়াম ক্লোরাইড সলিউশন যোগ করার পরে কোনো হোয়াইট প্রেসিপিটেট অর্থাৎ সাদা অদক্ষেপ পড়লো না, তাহলে পরের পরীক্ষাটি করার আর দরকার নেই। অর্থাৎ ডাইলিউট HCl যোগ করে আমরা যে পরীক্ষাগুলি করছিলাম সেটি আর করার কোনো প্রয়োজন নেই। যদি হোয়াইট প্রেসিপিটেট না আসে, তখন আমরা বুঝে গেলাম যে স্যাম্পেলের মধ্যে সালফাইড বা সালফেট আয়ন অন্তত উপস্থিত নেই। তারপরে আমরা ঠিক পরের যে টেস্ট অর্থাৎ FeSO4 টেস্টে চলে যাব। এরপর FeSO4 টেস্টে দেখো অরিজিনাল সলিউশনটাকে টেস্ট টিউবে নেওয়া হয়েছে। তারপরে ড্রপারের সাহায্যে ফ্রেশলি প্রিপেয়ার্ড, একদম সদ্য তৈরি করা হয়েছে ওই রকম FeSO4 নিতে হবে। এটা কিন্তু ল্যাবে থাকবে, তার অ্যাকোয়াস সলিউশন নিতে হবে। তো ড্রপারে করে যোগ করলে তারপরে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা কেয়ারফুলি করতে হবে। কনসেন্ট্রেটেড অর্থাৎ গাঢ় H2SO4 আমরা ওই দ্রবণের মধ্যে যোগ করব FeSO4 যোগ করার পরে। কীভাবে করব না, ড্রপারে করে মানে টেস্ট টিউবের যে ওয়াল, সেই গা বরাবর ধীরে ধীরে না নাড়িয়ে কনসেন্ট্রেটেড H2SO4টাকে কিন্তু ঢালতে হবে। হাত টেস্ট টিউবটাকে একটু কাত করে দেওয়াল বরাবর, ভেতরের দেওয়াল বরাবর, টেস্ট টিউবটার দেওয়াল বরাবর ড্রপারে করে কনসেন্ট্রেটেড H2SO4কে ড্রপ করে ড্রপারে করে আস্তে আস্তে খুবই কেয়ারফুলি না নাড়িয়ে ফেলতে হবে।
ঠিক আছে। তারপরে দেখা যাবে যে যদি নাইট্রেট প্রেজেন্ট থাকে NO3- তাহলে কি হবে, ওই দুটো দ্রবণের জাংশনে মানে মিডিল পোর্শনে দেখতে হবে ব্রাউন একটা রিং ধারণ করেছে, তাহলে বুঝে গেলে ওটা নাইট্রেট আছে। আর যদি ওরকম ব্রাউন রিং না তৈরি হয়, অথচ দেখলে টেস্ট টিউবের নিচে ব্ল্যাক প্রিপিটি কালো রঙের প্রেসিপিটেট পড়ে গেছে, অধক্ষেপ পড়ে গেছে, তাহলে বুঝবে ওখানে নাইট্রেট প্রেজেন্ট নেই, আছে নাইট্রাইট NO2- প্রেজেন্ট আছে, এটা বুঝতে পারবে। এসো এখন আমরা ডিজিটাল ক্লাসরুমের সাহায্যে এই ঘটনাটা একটু দেখে নিই। দেখো, একটি টেস্ট টিউবে অরিজিনাল স্যাম্পেল নেওয়া হয়েছে। সেই অরিজিনাল স্যাম্পেলের মধ্যে ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 যোগ করা হচ্ছে। ফ্রেশলি প্রিপেয়ার্ড না হলে কিন্তু বিক্রিয়াটি ঘটবে না, তাই FeSO4কে ফ্রেশলি প্রিপেয়ার্ড হতে হবে। তারপরে দেখো, কনসেন্ট্রেটেড H2SO4কে ড্রপারের সাহায্যে মানে টেস্ট টিউবের হেলানো টেস্ট টিউবের গা বরাবর ঢালা হলো। যেটা আমি বারবার বলেছিলাম, এখানে কিন্তু প্রিকশনের দরকার আছে। এখানে যে বিক্রিয়াটি দেখানো আছে সেটা দেখো, তোমরা আগেই পড়েছো, ব্রাউন রিং টেস্টের জন্য যে বিক্রিয়া হয় সেটি এখানে আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দ্রবণের মাঝে জাংশন বরাবর দেখো একটা ব্রাউন কালারের রিং সৃষ্টি হয়েছে। এর থেকে বোঝা যায় স্যাম্পেলের মধ্যে নাইট্রেট আয়ন বর্তমান। এরপর এসো আমরা নাইট্রাইট আয়নের জন্য যে টেস্ট আছে সেটা দেখে নিই। তাহলে নাইট্রেট আয়নের টেস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমরা একটা ব্ল্যাক রঙের পিপিটি পেলাম, সেটা দেখতে পাচ্ছ। আমি আবার বলছি, ধরো এই টেস্ট করে ধরো ব্রাউন রিংয়ের টেস্টটি পজিটিভ এলো, অর্থাৎ ব্রাউন রিংটা ফর্মেশন হলো, তুমি বুঝে গেলে যে স্যাম্পেলের মধ্যে নাইট্রেট প্রেজেন্ট আছে, তাহলে পরের পরীক্ষাটি আর করার কোনো দরকার নেই। একই রকমভাবে যদি ব্ল্যাক পিপিটি চলে আসে, তাহলে তুমি বুঝে গেলে যে স্যাম্পেলের মধ্যে নাইট্রাইট আয়নটি প্রেজেন্ট আছে, তাহলেও আর কোনো পরীক্ষা করার দরকার নেই, ওখানেই পরীক্ষাটা স্টপ করে দেবে অ্যাসিড রেডিক্যালের জন্য। এটা কিন্তু প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই FeSO4 টেস্ট করে যদি দেখা যায় স্যাম্পেলটি কোনো ব্রাউন রিংও দেখাচ্ছে না, আবার ব্ল্যাক পিপিটিও দিচ্ছে না, তাহলে বুঝে গেলে যে এর মধ্যে কোনো নাইট্রেট বা নাইট্রাইট আয়ন নেই, তাহলে ঠিক তার পরের যে পরীক্ষা AgNO3 পরীক্ষাতে চলে যাবে। সিলভার নাইট্রেট টেস্টের জন্য অরিজিনাল স্যাম্পেল একই রকমভাবে নেওয়া হলো নতুন একটি টেস্ট টিউবে। তার মধ্যে কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড H2SO4 ড্রপারের সাহায্যে যোগ করলে এবং তার মধ্যে 2 থেকে 3 ড্রপ যদি সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3 দ্রবণ যুক্ত করা হয়, যেটা ল্যাবরেটরিতে থাকবে, তাহলে 3টি ঘটনা ঘটতে পারে। যদি দেখা যায় যে হোয়াইট পিপিটি এলো, তাহলে তোমাদের বুঝতে হবে যে স্যাম্পেলের মধ্যে ক্লোরাইড আয়ন প্রেজেন্ট রয়েছে। আর যদি দেখা যায় যে পেল ইয়েলো বা ক্রিম কালারের পিপিটি আসছে, তাহলে তোমাদের বুঝতে হবে স্যাম্পেলের মধ্যে ব্রোমাইড আয়ন প্রেজেন্ট রয়েছে। আর যদি দেখা যায় ইয়েলো কালারের পিপিটি আসছে, তাহলে তোমাদের বুঝতে হবে স্যাম্পেলের মধ্যে আয়োডাইড আয়ন প্রেজেন্ট রয়েছে। তো এরপর এসো আমরা ডিজিটাল ক্লাসরুমের সাহায্যে এই ঘটনাগুলি একটু দেখে নিই। দেখো, 3টি টেস্ট টিউবে অরিজিনাল সলিউশন নেওয়া আছে। ওই 3টি টেস্ট টিউবে এখন আমরা গাঢ় H2SO4 কয়েক ফোঁটা করে এখানে দিচ্ছি। দেওয়ার পরে একটু সেক করে নিলাম টেস্ট টিউবগুলোকে, যাতে অ্যাসিডটি ভালো করে ওই দ্রবণের মধ্যে মিশে যেতে পারে। এখন একটু ভালো করে যদি জুম করা যায়, তাহলে দেখতে পাবে যে সলিউশন কিন্তু ক্লিয়ারই আছে। এখন এর মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ আমরা কয়েক ফোঁটা করে ড্রপারের সাহায্যে যোগ করব, 2-3 ড্রপ। ঠিক আছে, দেখতে পেলে Cl- সাদা সাদা অধক্ষেপ আসছে, তার পরেরটাতেও একটা অধক্ষেপ আসছে, তারপরে তাতেও একটা অধক্ষেপ আসছে। এখন কালারগুলোকে ভালো করে খেয়াল করো। দেখো, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে সিলভার নাইট্রেট যোগ করার পরে দেখো সাদা অধক্ষেপ এলো। ব্রোমাইডের ক্ষেত্রে দেখো পেল ইয়েলো বা ক্রিম কালারের অধক্ষেপ এলো। আর আয়োডাইডের ক্ষেত্রে দেখো যখন সিলভার নাইট্রেট যোগ করলাম ইয়েলো কালারের পিপিটি আসছে। তাহলে এই কালার চেঞ্জ দেখে আমরা বুঝে নিতে পারবো যে ওই স্যাম্পেলের মধ্যে ক্লোরাইড আয়ন ছিল না ব্রোমাইড আয়ন ছিল না আয়োডাইড আয়ন ছিল। তোমরা ভালো করে কালারগুলোকে খেয়াল করো। ক্লোরাইডের ক্ষেত্রে দেখো হোয়াইট পিপিটি এসেছে, ব্রোমাইডের ক্ষেত্রে ক্রিম বা পেল ইয়েলো, আর আয়োডাইডের ক্ষেত্রে দেখো ইয়েলো কালারের পিপিটি এসেছে। তো এইভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এখন ধরো অরিজিনাল সলিউশনে এই সিলভার নাইট্রেট টেস্ট যদি পজিটিভ না আসে, অর্থাৎ হোয়াইট পিপিটি যদি না আসে, পেল ইয়েলো কালারও যদি না আসে বা ইয়েলো পিপিটিও যদি না আসে,
কোনোটাই ধরো পজিটিভ টেস্ট দিল না, তাহলে তোমরা বুঝে গেলে যে সলিউশনের মধ্যে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন বা আয়োডাইড আয়ন প্রেজেন্ট নেই। তাহলে পরের টেস্টটি করতে হবে। এর পরের টেস্টটি হলো ডাইলিউট H2SO4 টেস্ট। তো এর জন্য একই রকমভাবে একটি টেস্ট টিউবে অরিজিনাল সলিউশন নেওয়া হলো, কিন্তু এখানে একটু এক্সট্রা জিনিস নিতে হচ্ছে, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট সিক্ত কাগজ। ওই টেস্ট টিউবের গা বরাবর রাখা হবে। কীভাবে পাবো এই লেড অ্যাসিটেট সিক্ত কাগজ? না, প্র্যাকটিক্যাল ল্যাবেতে তোমরা লেড অ্যাসিটেট দ্রবণ পাবে। সেই দ্রবণের মধ্যে যে ফিল্টার পেপার আছে, সেই ফিল্টার পেপারকে সরু করে লম্বা করে কাগজটাকে তৈরি করতে হবে। তারপরে ওই লেড অ্যাসিটেটের দ্রবণের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তাহলেই কী হলো, লেড অ্যাসিটেট সিক্ত পেপার তুমি পেয়ে গেলে। তারপর সেই পেপারটিকে ওই টেস্ট টিউবের গা বরাবর ধরতে হবে, যেরকমভাবে ছবিতে আছে। তো অরিজিনাল সলিউশন নিলে এবং ওর সাথে লেড অ্যাসিটেট সিক্ত কাগজটাকে রাখলে তারপরে ওখানে ড্রপ করে ডাইলিউট H2SO4 ড্রপারের সাহায্যে যোগ করলে, তো এর ফলে দুটি ঘটনা ঘটতে পারে। যদি দেখা যায় ওই লেড অ্যাসিটেট সিক্ত কাগজটি, যেটা সলিউশন একটু উপরে রাখা ছিল, সেটা কালো হয়ে গেছে এবং তার সাথে পচা ডিমের মতো একটা গন্ধ পাচ্ছ, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার স্যাম্পেলে সালফাইড আয়ন অ্যাসিড রেডিক্যাল হিসেবে আছে। ঠিক আছে? আর যদি ওই লেড অ্যাসিডেড সিক্ত পেপারটি ব্ল্যাক না হয়ে যায়, কালো যদি না হয়, তার পরিবর্তে যদি দেখা যায় টেস্ট টিউব থেকে ব্রিস্ক এফারভেসেন্স হচ্ছে, অর্থাৎ সোডা ওয়াটারের বোতল খুললে যেরকম বুদবুদ ওঠে সেরকম যদি বুদবুদ উঠতে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার স্যাম্পেলে অ্যাসিড রেডিক্যাল হিসেবে আছে কার্বনেট আয়ন। এর সাথে সাথেই আমরা এখন কার্বনেট আয়নের কনফার্মেটরি টেস্ট অর্থাৎ নিশ্চিতকরণ পরীক্ষাটিও করে নেব। কীভাবে করব? ওই যে বললাম, টেস্ট টিউবের মধ্যে স্যাম্পেল নিয়ে তার সাথে ডাইলিউট H2SO4 যুক্ত করলে যে ব্রিস্ক এফারভেসেন্স হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উঠছে, তো কি করব, আমরা এখন অন্য একটি পরিষ্কার টেস্ট টিউবকে ঠিক এই টেস্ট টিউবের মাথায় রেখে দেব, অর্থাৎ নিচের টেস্ট টিউবের মুখ এবং উপরের টেস্ট টিউবের মুখ যেন পরস্পর লেগে থাকে। তাহলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড উপরের দিকে উঠে ওই টেস্ট টিউবে জমা হবে। তারপরে দ্বিতীয় টেস্ট টিউবটির মুখটিকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে ওর মধ্যে যদি আমরা লাইম ওয়াটার যুক্ত করি, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে লাইম ওয়াটার বিক্রিয়া করে দ্রবণটাকে কী করবে, লাইম ওয়াটারটাকে ঘোলা করে দেবে। ঠিক আছে? তখন আমরা বুঝতে পারবো যে ওটি কার্বনেট মূলকই ছিল। এসো এবার আমরা ডিজিটাল প্র্যাকটিক্যাল রুমের সাহায্যে এই দুটি আয়নের উপস্থিতি একটু দেখে নিই। দেখো, প্রথমে টেস্ট টিউবের মধ্যে যে স্যাম্পল সলিউশন আছে তার মধ্যে আমরা ডাইলিউট H2SO4 যুক্ত করছি। ঠিক আছে? ডাইলিউট H2SO4 যুক্ত করলে কি হবে, H2S গ্যাস উৎপন্ন হবে, যেটা ওই পচা ডিমের মতো গন্ধযুক্ত। সেই H2S গ্যাস যখন উপরের দিকে উঠে আসবে, তখন লেড অ্যাসিডেট সিক্ত পেপারকে যদি আমরা উপরে ধরি টেস্ট টিউবে, তাহলে এটা কালো হয়ে যাবে, কারণ লেড সালফাইড ব্ল্যাক কালারের তৈরি হচ্ছে। এখান থেকে বুঝতে পারছো তোমার স্যাম্পেলে সালফাইড আয়ন আছে। এরপর এসো আমরা কার্বনেট আয়নের ল্যাবরেটরি টেস্টটি দেখে নিই। তাহলে দেখো, আমরা একটি পরিষ্কার টেস্ট টিউবে অরিজিনাল সলিউশনটিকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। তারপরে তার সাথে ডাইলিউট H2SO4 ড্রপারের সাহায্যে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। সঙ্গে সঙ্গে দেখো, ডাইলিউট H2SO4 যোগ করার সাথে সাথে দেখো ব্রিস্ক এফারভেসেন্স হচ্ছে, বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড উঠছে। বিক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছ তোমরা। এরপর অন্য একটি টেস্ট টিউব নিয়ে উল্টোভাবে রেখে কার্বন ডাইঅক্সাইডটি সংগ্রহ করব, দেখো এইভাবে। তারপরে তার মধ্যে আমরা ক্যালসিয়াম কার্বনেট যোগ করলাম, লাইম ওয়াটার। তাহলে দেখো কী হবে, লাইম ওয়াটারটা ঘোলা হয়ে যাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হচ্ছে। তো এইভাবে আমরা কার্বনেট আয়নের উপস্থিতি বুঝতে পারছি। কিন্তু ধরো এই টেস্টটি করার পরেও লেড অ্যাসিডেট সিক্ত কাগজটি কালো হলো না, বা ওই রকম ব্রিস্ক এফারভেসেন্স অর্থাৎ বুদবুদ উঠলো না, তখন আমরা কি বুঝতে পারছি, স্যাম্পেলের মধ্যে নিশ্চয়ই সালফাইড আয়ন ও কার্বনেট আয়ন প্রেজেন্ট নেই। তখন আমরা অন্য একটি টেস্ট করব, কিন্তু একটি অন্য ধরনের। এখানে আর কোনো স্যাম্পেল সলিউশন লাগবে না, আমরা ডাইরেক্ট স্যাম্পেলটিকে নিয়েই টেস্টটি করব। আর এই টেস্টটি করব অ্যাসিটেট মূলকের জন্য। তো এসো আমরা দেখে নিই। অ্যাসিটেট আয়নের পরীক্ষার জন্য একটা ওয়াচ গ্লাসে দেখো কিছু পরিমাণ স্যাম্পেল নেওয়া হয়েছে, তার মধ্যে কয়েক ড্রপ ডিস্টিল ওয়াটার অ্যাড করা হলো। এরপরে এটাকে একটা গ্লাস রড দিয়ে ভালো করে রাব করা হলো, অর্থাৎ ঘষা হলো। ঘষার পরে
আমরা যদি এটার ঘ্রাণ নিই অর্থাৎ গন্ধ শুকি, তাহলে দেখতে পাবো ভিনিগারের মতো একটা স্মেল আসছে। এর থেকে আমরা বুঝতে পারি স্যাম্পেলের মধ্যে অ্যাসিটেট আয়ন বর্তমান আছে। অন্য একটি পরীক্ষার সাহায্যেও অ্যাসিটেট আয়নের উপস্থিতি নির্ণয় করা যায়। তো এসো এখন আমরা ডিজিটাল প্র্যাকটিক্যাল ক্লাসরুমে এটা দেখে নিই। দেখো, একটি টেস্ট টিউবের মধ্যে সামান্য কিছু পরিমাণ স্যাম্পেল নেওয়া হলো, ডাইরেক্ট স্যাম্পেল নেওয়া হচ্ছে। তার মধ্যে এখন আমরা যুক্ত করব ডাইলিউট H2SO4। যদি ডাইলিউট H2SO4-এ ভালো গন্ধ না পাওয়া যায়, তাহলে তোমরা কনসেন্ট্রেটেড H2SO4 যুক্ত করতে পারো। তো যাই হোক, H2SO4 যুক্ত করার পরে তোমরা কিন্তু কোনো এফারভেসেন্স দেখতে পাবে না, বুদবুদ দেখতে পাবে না। তোমাদেরকে এইভাবে গন্ধ নিয়ে বুঝতে হবে ওর মধ্যে কোনো ভিনিগার লাইক স্মেল আছে কিনা। যখনই তোমরা এরকমভাবে স্মেল নেবে, তখন তোমরা কি বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে অ্যাসিটেট আয়নটি বর্তমান। তো বারবার বলছি, তোমাদেরকে এফারভেসেন্স দেখলে হবে না, এভাবে গন্ধটা নিয়ে বুঝতে হবে যে ওর মধ্যে অ্যাসিটেট আয়ন বিদ্যমান। আজকের এই ডিজিটাল প্র্যাকটিক্যাল ক্লাসে শুধুমাত্র উদ্দেশ্য ছিল কীভাবে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাসিড মূলকগুলিকে শনাক্ত করবে, তার কিছু ট্রিক্স উল্লেখ করা। তাই আজকের ক্লাসে এই মূলকগুলো যে নিশ্চয়ক পরীক্ষা অর্থাৎ কনফার্মেটরি টেস্ট, সেগুলো কিন্তু উল্লেখ করা হলো না। কিন্তু তোমরা যখনই এই ট্রিক্স ইউজ করে খুব দ্রুত অ্যাসিড মূলকগুলোকে শনাক্ত করে নেবে, সেই অ্যাসিড মূলকটি যেটি তুমি পেয়ে গেলে তার কনফার্মেটরি টেস্ট অর্থাৎ নিশ্চয়ক পরীক্ষাগুলি অবশ্যই তোমাদের করতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে সেটা কিন্তু উল্লেখ নেই, এটা তার উদ্দেশ্য ছিল না। ওকে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ফিডব্যাক দিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক দিও। ধন্যবাদ।